এদিকে যুবদলের নেতাকর্মীরা চাঁদাবাজির সিন্ডিকেটে মানুষকে মেরে মানুষের উপরে নৃশংস উদ্যম নৃত্য করতেছে। আজকে দেখলাম যে সেই কুয়েটের যে যুবদলের কর্মী গুলি নিয়ে বাগি নিয়ে গেছিলো ছাত্রদেরকে মারতে, সে গুলিতে নিহত হয়েছে। আবার এইদিকে উপদেষ্টা মাহবুব আলম সে বলতেছে তার হাত পা নাকি বাঁধা। এইরকম পরিস্থিতি আবার ঢাকা বিশ্ববিদ্যালয়েও কালকে ককটেল বিস্ফোরিত হয়েছে। এরকম পরিস্থিতি দেখার চেয়ে তো আসলে বিষকে মনে হচ্ছে যে মরে যাওয়া হবে। আমাদের যে ভাইরা এই অভ্যুত্থানে আহত হয়েছে, এই জুলাই আসছে 10 মাস ধরে, সেই ভাইরা এখন তাদের চিকিৎসা পায় না। তারা জুলাই ফাউন্ডেশনে তারা সেখানে গিয়ে তারা বিক্ষোভতা প্রদর্শন করছে। যারা শহীদ হয়েছে তাদের এখনও তালিকা পর্যন্ত সরকার চূড়ান্ত করতে পারেনি। এই দৃশ্য দেখার চেয়ে তো যদি শহীদ হয়ে যাইতাম এই জুলাইয়ে, সেটাই ভালো। যে উপদেষ্টারা যেখানে দায়িত্ব পালন করতেছে, আমি বিষ খেয়ে মরে যাবো সেটা তো বলতে পারি না। আমি কেন মারা যাবো? আমি তো আর পাওয়ার হইনি, আমি উপদেষ্টা হইনি। আমাকে সরকারের কোনো জায়গা থেকে কোনো ধরনের সহযোগিতা বা আমাকে শক্তিও দেওয়া হয় না। আমি সেই জনগণের কাতারই আছি। আমি মনে করি যে উপদেষ্টাদের আসলে বিষ খেয়ে মরে যাওয়া এইরকম পরিস্থিতি। দেখেন, এই যে আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে এখন ছাত্রলীগ আসতেছে, ককটেল ফুটাচ্ছে, ছাত্রলীগ এখন মিছিল করে যেতেছে। তাদের টার্গেট কিন্তু ঠিক আছে যে বিশ্ববিদ্যালয়টাকে অস্থিতিশীল করা গেলে, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়, পুরো বাংলাদেশটা অস্থিতিশীল হয়ে যাবে। হ্যাঁ, পুরো বাংলাদেশে অটোমেটিক্যালি বিশৃঙ্খলা ছড়ায়। তারা তো ঠিকই টার্গেট করবে। এবং আমি চ্যালেঞ্জ করে বলতেছি যে এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু আমি যখন অবস্থান কর্মসূচি পালন করি নির্বাচন কমিশনের দাবিতে, সেদিন রাতে ককটেল ফুটিয়ে গেল। তার কয়েকদিন পরে ককটেল ফুটে গেল। গতকালকে পাশে পলাশীতে ককটেল ফুটে গেল। কারা ককটেল ফুটালো এইটা কি প্রশাসন বের করতে পারলো না? বের করতে পারতেছে না? তারা আইন শৃঙ্খলা বাহিনী, পুলিশ প্রশাসন কী করে? ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো এরকম সেন্সিটিভ একটা জায়গা, গুরুত্বপূর্ণ একটা জায়গা, যেই জায়গা থেকে এই অভ্যুত্থানের সূচনা, যেই জায়গাটাকে সবাই টার্গেট করে রাখছে অস্থিতিশীল করার জন্য, সেই জায়গার যদি নিরাপত্তা এই সরকার না দিতে পারে, এই স্বরাষ্ট্র উপদেষ্টা না দিতে পারে, তাহলে উনি কিসের নিরাপত্তা দিবে? কিসের কাজ করবে? কার নিরাপত্তা দিবে উনি? উনার নিজেরই তো নিরাপত্তা আছে কিনা সেটা নিয়ে আমার এখন সন্দেহ যায়। উনি কিসের কাজ করছে? এত দিনে তদন্ত করে বের করা যায় না? কারণ আওয়ামী লীগের আমলে আমাদেরকে যখন গ্রেপ্তার করে, আমরা মাটির নিচে থাকলে সেইখান থেকে গ্রেপ্তার করে নিয়ে আসছি, আমরা পানির নিচে থাকলে সেইখান থেকে গ্রেপ্তার করে নিয়ে আসছি। কারা কোথায় আছে সেগুলো বের করে ফেলতো। আর এখন ককটেল ফুটায় যাচ্ছে বিশ্ববিদ্যালয়ে, কারা ককটেল ফুটায় যাচ্ছে, কে নির্দেশনা দিচ্ছে, কে পয়সা দিচ্ছে, এগুলো বের করে দিচ্ছে। তার বোঝা যাচ্ছে যে এই যে গোয়েন্দা সংস্থা, পুলিশ প্রশাসন, প্রত্যেকটা জায়গায় যে কথাটা আসিফুদ্দৌলা স্যার বলেছিলেন যে পুলিশে 80% ছাত্রলীগের নেতাকর্মীরা নিয়োগ পেয়েছে, আর পুলিশে পাইছে, আর বাকি জায়গাগুলোতে পায় নাই। তারা আপনার জজের নিয়োগ পায় নাই, তারা গোয়েন্দা সংস্থায় নিয়োগ পায় নাই, তারা প্রশাসনের নিয়োগ পায় নাই। তারাই তো এই কাজগুলো করতেছে, অসহযোগিতা করতেছে, তথ্য দিচ্ছে না। তাহলে এইরকম একটা পরিস্থিতিতে এই সরকার কীভাবে চালাবে? এই রাষ্ট্র, এই সরকার কীভাবে চালাবে? আপনার 56টা মিনিস্ট্রি, উপদেষ্টা মাত্র কয়জন? 22 জন উপদেষ্টা। 22 জন উপদেষ্টার ভিতরে অনেক উপদেষ্টা এরকম আছেন যারা আওয়ামী লীগের আমলে, আমি যতদিন রিমান্ডে মার খেয়েছি ততদিন শেখ হাসিনা আওয়ামী লীগকে উল্লেখ করে পোস্ট দেন, ফেসবুক পোস্ট করেন, তারা হয়ে গেছে উপদেষ্টা। আমি যতদিন অত্যাচারিত হয়েছি, ততদিন জেল খেটেছি, অনেক উপদেষ্টা ততদিন রাজপথে নামে নাই। এটাই হলো বাস্তবতা। অধিকাংশ উপদেষ্টাদের না আছে রাজনৈতিক অভিজ্ঞতা, না আছে, ওনারা কীভাবে উপদেষ্টা? দিস ইজ দ্য কোয়েশ্চেন। এই ইন্টারিম গভর্নমেন্ট এই প্রক্রিয়া নিয়ে এই দেশকে রান করা সম্ভব না। ইম্পসিবল। তারা কখনোই একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দিতে পারবে না। এক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ ডাকসু নির্বাচন, এটাই 10 মাস দিতে পারছে না। এর জন্যই আমাদেরকে কত কাঠখড়ি পোড়াতে হচ্ছে, অনশন করতে হচ্ছে, অবস্থান আন্দোলন। নির্বাচন কমিশন আদায় করলাম, এখন তফসিল দিচ্ছে না, পদে বাদ। মানে এই সরকার কীভাবে একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের আয়োজন করছে? তাই বলতেছি যে এই ইন্টারিম গভর্নমেন্টটাকে সংস্কার করে প্রকৃত দেশপ্রেমিক বিপ্লবীদেরকে দিয়ে একটা সরকার সাজাতে হবে।
এটা হতে পারে জাতীয় সরকার, যেখানে প্রত্যেকটা রাজনৈতিক দল থেকে তারা প্রতিনিধি। সমস্যাটা কোথায় এটা তো বুঝি বিএনপির সমস্যাটা কোথায়? ওনারা বলেন নাই 31 দফা সংস্কারের কথা। শেখ হাসিনা প্রথমের আগে যখন আন্দোলন করে সব দল হাতে করে নিয়ে ওনারা বলেন নাই যে আমরা জাতীয় সরকার গঠন করবো। তাহলে এখন কেন বলতেছেন? এখন কেন জনাব তারেক রহমান উনি বলতেছেন না যে ঠিক আছে, হ্যাঁ ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, আপনি মাননীয় প্রধান উপদেষ্টা, আপনি একটা জাতীয় সরকারে ডাক দেন। হ্যাঁ আমরা জাতীয় সরকার চাই, আমরা সবাইকে নিয়ে রাষ্ট্র সংস্কার করবো, এরপর আমরা নির্বাচন করবো। এত ক্ষমতায় যাওয়ার তারা কিসের? এত ক্ষমতায় যাওয়ার তারা এই জন্যই, কারণ দিন যত যাচ্ছে একদম মাঠ ঘাট হাট বাজার প্রত্যেকটা জায়গায় জায়গায় ছাত্রদল, যুবদল, কৃষক দল, জাতীয়তাবাদী দল, তাদের যে চাঁদাবাদী, তাদের যে এই যে বিয়ে করতে দিবে না মেয়ে মেরে ফেলছে, চাঁদা দিবে না মেরে ফেলছে, মুখে লাল কাপড় বেঁধে বাজার আমার, মানে সব এই যে বেপরোয়া আচরণ তারা বুঝতেছে, এই বেপরোয়া আচরণ তারা নিয়ন্ত্রণ করতে পারবে। আমরা তো সেম আওয়ামী লীগের ক্যারেক্টারেই আরেকটা রাজনৈতিক দল ক্ষমতায় আসবে বা বলয় ক্ষমতায় আসবে, এই জন্য তো রক্ত দিয়ে নেই কি বললেন। আমরা দিছি যে যারাই ক্ষমতায় আসে এই দেশের রাজনীতির একটা গুণগত পরিবর্তন হবে। বিএনপি তো তাদের রাজনীতির ক্যারেক্টারের পরিবর্তন হবে না, কিন্তু বিএনপির কথা বলছি যেই যতটুকু ক্ষমতা পাচ্ছে সবাই ততটুকুরই অপব্যবহার করছে, সর্বোচ্চ অপব্যবহার। যেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন 10 লাখ টাকা চাঁদাবাজি, 20 লাখ টাকা চাঁদাবাজি, 15 লাখ টাকা চাঁদাবাজি, কমিটি নিয়ে মারামারি, মামলা বাণিজ্য, এগুলো করছে। বীরপুরে টর্চার সেল বানায় ফেলছে ছাত্রলীগ, আওয়ামী লীগ। তারপরে আরও যে নতুন ছাত্র সংগঠন, রাজনৈতিক দল, তাদেরও বিভিন্ন জায়গায় একই অবস্থা। একদম মনে করেন যে সচিবালয় থেকে শুরু করে ডিসি অফিস, প্রত্যেকটা জায়গায় জায়গায় তাদের প্রতিনিধি সেট করে দেওয়া, মানে টিআর কাবিকা থেকে শুরু করে আপনার একদম রোডঘাট ব্রিজের যত টেন্ডার, তারা তো সরকারের আছে। ইউনূস সাহেব নিজেই বলছে যে ছাত্রদেরকে যদি রাজনৈতিক দল করতে না দেওয়া হয় তাহলে নাকি অন্যান্য রাজনৈতিক দল যারা অভ্যুত্থানের রাজনৈতিক দল তারা আওয়ামী লীগের ক্যান্টিনে ফিরে আসবে, তাদেরকে সুযোগ দিতে হবে। তো এই যে দুধকলা খাওয়ায় নতুন রাজনৈতিক দল পাওতেছে, তারা কি কোনো দিক থেকে পিছায় আছে? তারাও তো কোনো দিক থেকে পিছায়। তাহলে বাংলাদেশের মানুষ আসলে যাবে কোথায়? বাংলাদেশের মানুষের আশ্রয় কোথায়, আশা কোথায়, আকাঙ্ক্ষা কোথায়, স্বপ্ন কোথায়? সেই জায়গা থেকে বলতে চাই যে সবার লাগামটা টানতে হবে। সবাই একটা জায়গায় আসেন, রাষ্ট্র ব্যবস্থা সংস্কার করেন, জাতীয় সরকার গঠন করেন, সবাই একটা জায়গায় ক্ষমতার জন্য পাগল হয়ে যায়। নাহলে আওয়ামী লীগ ইজ কামিং ব্যাক। আপনাদের এই মারামারি, আপনাদের এই ভাগাভাগি, আপনাদের এই কমিশন বাণিজ্য, আপনাদের এই ক্ষমতার অসম প্রতিযোগিতার দ্বন্দ্বের ভিতর দিয়ে আওয়ামী লীগ ইজ কামিং ব্যাক। শেখ হাসিনা জাস্ট ইন্ডিয়া থেকে মাথাটা তুলে দেখতেছে আপনাদের কীর্তিকলাপ, কাণ্ডকীর্তি দেখতেছে, যে কারা বাংলাদেশে কী করতেছে। আর একটু বেশি লাইগা যাবেন, দেখবে যে ভাগ দিয়ে আওয়ামী লীগ। আওয়ামী লীগ যখন ঢুকে যাবে তখন বুঝবেন কত দানা প্রতিষ্ঠান। আওয়ামী লীগের নৃশংসতা, আওয়ামী লীগ মানে তো আওয়ামী লীগ না, এটা সবাই আমরা জানি। আওয়ামী লীগ মানে এখানে ইন্ডিয়া, বিজেপি সরকার। সুতরাং আওয়ামী লীগকে এত সহজ ভাবার কিছু নেই। নিষিদ্ধ করে দিচ্ছেন, আওয়ামী লীগ নাই হয়ে গেছে, শেষ হয়ে গেছে না। আওয়ামী লীগ মানে তো আওয়ামী লীগ না, বিজেপি সরকার কি শেষ হয়ে গেছে? কি শেষ হয়ে গেছে? শেষ হয়ে যায় না। এখানে বাংলাদেশের ডিজিএফআইয়ের যে কার্যালয়, তার উপরে 2টা তালাই ছিল। কার তালা ছিল? কাদেরকে দেওয়া হয়েছিল? ডিজিএফআইকে দেওয়া, সরি কে দেওয়া হয়েছিল। ডিজিএফআইয়ের কার্যালয়ে কীভাবে থাকে, তাদের অফিস কীভাবে থাকে বুঝেন না? এত সোজা না। আমাদের যে স্লোগান দিল্লি না ঢাকা, এই স্লোগান এখন শুনেন। আগে তো প্রত্যেকটা মিছিলে মিছিলে এই স্লোগান হয়তো, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, আউটসাইড মুক্ত। এখন এই স্লোগান হয়। যেই তরুণ বালকেরা, যুবকেরা দিল্লি না ঢাকা ঢাকা স্লোগান দিচ্ছে, ওনারাও এখন সারা দেশটি ছিল দিল্লি না ঢাকা, এই স্লোগান দিতে যায় না। মানে কি? ক্ষমতার জন্য সবাই কিন্তু দলে 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 আপোষ করে। তো সেই জায়গাটায় বলবো যে কোনো আপোষ করা যাবে না। আমাদের এই যে 24-এর অভ্যুত্থান, এই যে আমাদের নতুন বাংলাদেশ, নতুন বাংলাদেশের যে স্লোগান, নতুন বাংলাদেশের যে চেতনা, সেটাই হচ্ছে দিল্লি না ঢাকা। সেটা হচ্ছে যে আবু সাইদ যুদ্ধ, এই যুদ্ধ চালিয়ে যেতে হবে। নাহলে দেখবেন যে ঠিকই 24-এর অভ্যুত্থানের সময় শেখ হাসিনা এই দেশ থেকে পালিয়ে গেছে। শেখ হাসিনার সাথে ওবায়দুল কাদের, তারপরে হাসান মাহমুদ, তারা পালিয়ে গেছে না? 626 জন ক্যান্টনমেন্টে আশ্রয় দিয়েছে, তাদেরকে পালিয়ে দিতে দেওয়া হয়েছে, নিরাপদে ছাড়া দিল। এই যে বিশেষ ইউনিফর্ম করা লোকরা 5 আগস্টের আগে পরে এয়ারপোর্ট দিয়ে পালিয়ে যায় নাই,
বিভিন্ন বন্দর স্থলবন্দর দিয়ে পালিয়ে যায় নাই, গেছে তো, কীভাবে গেছে? হিন্দিতে কথা বলতেছে, গুলি করতেছে, তারা পালিয়ে যায় নাই। শেখ হাসিনা তো এতক্ষণ কোথায় থাকার কথা ছিল? জেলখানায় থাকতে কথা ছিল। কারা পালিয়ে দিচ্ছে? তো তারা কি এই সরকার স্টেট মেকানিজমের ভিতরে নাই? আছে। তারা কী করবে? তারা কি বসে বসে আঙুল চুষবে? না, বরং তারা যা সুযোগের অপেক্ষায় আছে যে এই দেশের মানুষ আবার কখন ক্ষুব্ধ হবে এবং যারা যে রাজনৈতিক দল বা ক্ষমতায় যারা আছে, হ্যাঁ, তারা কখন বিতর্কিত হবে, তাদের প্রতি মানুষের ক্ষোভ তৈরি হবে, তখন তারা সুন্দর করে মাথা ছাড়া দেওয়া উঠবে। এবং একটা বাস্তবতা বলি যে জনগণ যখন ক্ষুব্ধ হয়ে যাবে, ক্ষিপ্ত হয়ে যাবে, তখন রাজনৈতিক দলগুলো হয়তো ভাবতেছে যে আমরা মানে ডাক দিলে জনগণ খাই দেওয়া কাজ নাই, খালি কি করবার মাঠে নামবে না ভাই জনগণ। হ্যাঁ, জনগণকে শিক্ষা দিলে জনগণ মাঠে নামবে। তবে বাংলার জনগণ ছাত্র সমাজের প্রতি একটা কথা বলতে চাই যে আপনারা আশাহত হবেন না। সব তরুণ যুবক যারা নেতৃত্ব দিয়েছে, যারা রাজপথে নেমেছে একটা আকাঙ্ক্ষা নিয়ে, যারা শহীদ হয়েছে, আহত হয়েছে, তারা কিন্তু মরে যায় নাই। অনেক সমন্বয়করা ডিবির কারোর থেকে আন্দোলন প্রত্যাহার করেছিল না? অনেক সমন্বয়করা কী বলেছে? হয়তো আন্দোলন বানায় করেছে, তারপরেও কি আন্দোলন থেমেছে? হবে না। তো যেই লক্ষ লক্ষ তরুণ যুবকরা রাজপথে থেকে আন্দোলন করেছে, আন্দোলন প্রত্যাহার করার পরেও আন্দোলন প্রত্যাহার হতে দেয় নাই, তারা কিন্তু মরে যায়, তারা বেঁচে আছে। অভ্যুত্থানকে সমুন্নত করার লক্ষ্যে আবারও যদি জীবন দিতে হয়, তারা রাজপথে নেমে আসবে। শুধু সময়ের অপেক্ষা, আপনারা হতাশ হবেন। তবে সবাইকে চিনে রাখবেন, সতর্ক থাকবেন।